নমস্কার বন্ধুরা, উপন্যাসের পাতায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের নিবেদন হৃদমায়ের প্রেমগাথা পর্ব 12, লেখনীতে রিক্তা ইসলাম মায়া। চলুন তাহলে কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে হারিয়ে যান গল্পের জগতে, কারণ আমি পড়ব আর আপনারা শুধু শুনবেন। বিয়েবাড়ির হইচই মেতে থাকা পরিবেশটা হঠাৎ উত্তেজিত হয়ে উঠল নিদারুণ ভয়ঙ্কর দুঃসংবাদে। মায়ের পরিবারের কাছে খবর আসলো মুক্তার শ্বশুর বাড়ি থেকে ফাহাদের বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে কার সংঘর্ষে। আহত হয়েছে মুক্তার শ্বশুর শাশুড়ি ও ননদ নন্দারের সঙ্গে ড্রাইভারও। খবর পেয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল মায়ের পুরো পরিবার, সঙ্গে গেল মুক্তাসহ। আর বাসায় রেখে গেল শুধু জুই, মায়া আর জুইয়ের মা জুহেরা বেগমকে। মায়ের মা বাবা চাচাসহ মুক্তাকে নিয়ে গেল আরিফ, নতুন আত্মীয়। তারপর আবার মুক্তার নিজের শ্বশুর শাশুড়ি বলে কথা। এই মুহূর্তে তাদের পাশে থাকাটা জরুরি মনে হলো মুক্তার। স্বচ্ছ আলোর ন্যায় প্রেমময় স্বপ্নগুলো হঠাৎই অন্ধকারে গুটিয়ে গেল আপনজনদের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টে মুক্তা আর ফাহাদের জীবনে। দুজনের লুকায়িত প্রেমের সম্পর্ক ছিল ভার্সিটির জীবনে, সিনিয়র জুনিয়র হয়ে। ফাহাদের ভার্সিটির লাইফ শেষ করা থেকে স্টাবলিশ হয়ে পারিবারিক ব্যবসায় জয়েন করা পর্যন্ত প্রায় 4 বছর গড়ায় দুজনের প্রেমের সম্পর্কের। ততদিন সম্পর্কটা সবার কাছ থেকেই লুকায়িত ছিল। দুই পরিবারের জানাজানি হলো মাস দুয়েকের আগে। মায়ের পরিবারের বড় মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে আপত্তি থাকলেও ছেলে হিসাবে ফাহাদকে বেশ মনে ধরায় কেউ আর বাধা দিল না তাদের। অবশ্যই মেনে নিয়েছিল দুজনের প্রেম। দীর্ঘ অপেক্ষার ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছিল আর 5 পরেই। কিন্তু হঠাৎ করেই যেন দুজনের গোছানো স্বপ্নটা ভাটা পড়ল। এলোমেলো আগাছালো হলো সবটা। পূর্ণতা পাওয়া সম্পর্কটা আবারও মিইয়ে গেল। ফাহাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার জন্য আবারও সব কিছু পিছালো। 5 পর হওয়া বিয়েটা ঘুরিয়ে ফিরিয়ে আবারও 1.5 মাস পরে ঠিক করলো পরিবারের লোকজন। এমন পরিস্থিতিতে কারোর কাছে বিয়েটা ঠিক মনে হলো না, তাই মুক্তা বা ফাহাদ দুজনেই নীরবে মেনে নিল বড়দের সিদ্ধান্ত। কারো কোনো আপত্তি রইল না কোনো কিছুতে। দুজনের একই কথা, পরিবার আর ভালোবাসার মানুষগুলো পাশে থাকলেই হলো। তাদের বাকি যে কোনো পরিস্থিতি সামনে নেবে দুজনেই। কিন্তু মায়ের খুশি খুশি ফেসটা যেন হঠাৎ মুচড়ে গেল মুক্তার বিয়েটা পিছিয়ে যাওয়াতে। দুঃখ বেশ করে হায় হতাশা হলো ফাহাদের পরিবারের জন্য। তারপর অবুঝ মনকে বোঝালো বিপদে শক্ত থাকতে হবে বলে। মায়ার দুঃখ আর হতাশা গোটা একদিন চলল। তারপর দিন সব ঠিক হয়ে গেল যখন শুনলো ফাহাদের বাবা মা এখন ঠিক আছে, সুস্থ আছে। তাদের 2 দিন পরেই হসপিটাল থেকে রিলিজ করে দেবে বাসায়। এজন্য মায়ের বাবা মা আর চাচাকে বাড়িতে পাঠিয়ে দেয় আরিফ। মুক্তাকে নিয়ে হসপিটালে থেকে যায় ফাহাদের পরিবারের পাশে, বড় ভাইয়ের দায়িত্ব পালনের জন্য। তবে মায়ার পরিবার বাড়িতে আসলো আরও 2 দিন পর। মায়া তখন বাড়ির চত্বরে। যেহেতু মুক্তার বিয়েটা পিছিয়ে দেওয়া হয়েছে সেজন্য তাদের কালই চট্টগ্রামে চলে যেতে হবে বলে জানালো বাবা শফিকুল ইসলাম। মায়ার স্বস্তির থাকা ফেসটা মুহূর্তে চুপসে যায়। আবারও অপ্রিয় শহরে চলে যেতে হবে শুনে। মায়ের ইচ্ছে ছিল বাবাকে বলবে সে আর জীবনেও চট্টগ্রামে পড়তে যাবে না। চট্টগ্রামের মানুষ ভালো না, মায়ের একদম পছন্দ না চট্টগ্রামের মানুষজন, বিশেষ করে সাদা পাঞ্জাবি পরা গম্ভীর মুখের লোকজন। এরা সাদা পাঞ্জাবি পরলেও তাদের ভিতরটা একদমই কালো কালো। সেজন্য মায়া আর চট্টগ্রামে পড়তে যাবে না। মায়াকে পড়াতে হলে সে নিজ এলাকায় আশুগঞ্জে কোথাও পড়বে, নয়তো লেখাপড়াই করবে না। এছাড়া মায়া এত পড়াশোনা করেও বা কী করবে? জীবনে একটা সরকারি চাকরি তো পাবেই না, উল্টে জীবনের এত বছর পড়াশোনা করে লস যাবে। এর থেকে ভালো মায়ার হারিয়ে যাওয়া জামাইকে খুঁজে ওকে বিয়ে দিয়ে দিক। মায়া কি না করবে নাকি? এমনিই তো রাজি হয়ে যেত। শুধু শুধু টেনে টুনে মায়াকে এত পড়াশোনা করানোর কী দরকার? তাছাড়া মায়া চট্টগ্রামে পড়তে যাবে না বলে ঘোর অনশন করার ইচ্ছে ছিল পরিবারের বিরুদ্ধে, কিন্তু তা আর হলো কই? পরিবারের বর্তমান পরিস্থিতি দেখেই চুপ করে গেল। এই দুঃখের সময় মায়া আর নতুন করে ঝামেলা বাড়াতে চাইল না বলেই চুপ করে গেল। এমনই মুক্তার বিয়ে নিয়ে টেনশনের মধ্যে আছে সবাই। মায়া আর টেনশন দিতে চায়নি বলেই আপোষে রাজি হয়ে গেল চট্টগ্রামে চলে যাবে বলে। কিন্তু যাওয়ার আগে মায়া একবার নিজের অজানা স্বামীর খোঁজ করতে চায় বলেই পরদিন নিজের বান্ধবী সুমিদের বাড়ি যাওয়ার নাম করে আবারও 5 বান্ধবী একত্রে পাড়ি দিল নরসিংদী জেলায় সুমনদের বাড়ি হাফেজ সাহেবের খোঁজ করতে। কিন্তু সেই যাত্রা গিয়েও কেউ হাফেজ সাহেবের দেখা না। তবে সুমন ছিল বাসায়। আবারও সুমনের সাথে দেখা হলো সবার। মায়াদের বাসায় বসতে দিল। সেখানেই জুই সুমনের কাছে জানতে চাইল হাফেজ সাহেবের নাম্বার বন্ধ কেন, তিনি কোথায় আছেন। সুমন বিনীত সহিত জানালো বাবা হাফেজ সাহেবের ফোন চুরি হয়ে যাওয়ার বিষয়টি। সবটা শুনে হতাশ বুক ভারী হলো মায়ার। ভাগ্য মায়ার সহায় নয়। আজ পর্যন্ত যতবার মায়া নিজের অজানা স্বামীর খোঁজ করতে গিয়েছে ঠিক ততবারই খালিফাতে ফিরেছে শূন্য হয়ে।
আজও অজানা স্বামীর অবধি পৌঁছাবার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না মায়া। আর কিভাবে স্বামীর খোঁজ করবে তাও বুঝতে পারছে না। শেষ আশা ছিল হাফেজ সাহেব, কিন্তু ওনার সাথেও যোগাযোগ করা যাচ্ছে না। আবারও যেন নতুন করে অন্ধকারে ছেয়ে গেল মায়ার আশা জুড়ে। হতাশায় মায়া শেষ ভরসা হিসেবে সুমনের নাম্বারটা সঙ্গে করে নিয়ে আসলো। যেহেতু হাফেজ সাহেবের নাম্বারে আর ফোন করা যাবে না, তাই সুমনের নাম্বারটা নিয়ে আসলো। এই ভেবে হয়তো সুমনের মাধ্যমে হাফেজ সাহেবের সঙ্গে মায়া যোগাযোগ করতে পারবে। বুক ভরা হতাশা নিয়ে যখন মায়া পঞ্চবান্ধবী সুমনদের বাড়ি ছাড়লো, রাস্তায় আসলো, তখনই জুঁইয়ের মায়ের বাটন ফোনে কল আসলো আরিফের। জুঁই ব্যাগ থেকে ফোন বের করতেই ছোট স্ক্রিনে চোখে পড়ল আরিফের নাম্বারটি। হালকা ঘাবড়ে যাওয়ার মতন করে জুঁই তৎক্ষণাৎ চোখ ঘোরালো মায়ের দিকে। আরিফ হঠাৎ এই নাম্বারে কল করেছে, তার মানে আরিফ জানে জুঁই মায়া বাসায় নেই, এবং জুঁইয়ের আম্মুর ফোনটা যে ওদের কাছেই আছে এটাও বাসার ফোন করে হয়তো শিওর হয়েছে। কিন্তু ওরা যে বান্ধবীর বাড়ির নাম করে নরসিংদী এসে বসে আছে সেটা তো আর কেউ জানে না, তার মানে আরিফও জানবে না। জুঁই অনেকটা ভয়ে ভয়ে মাটির রাস্তার একপাশে দাঁড়িয়ে রিসিভারের বাটন চেপে ফোনটা কানে তুলতেই ফোনের ওপাশ থেকে আরিফের শাসিত গলা শোনা গেল তখনই। আরিফ কড়া গলায় বলল, এই তোরা কোথায় আছিস? ঘাবড়ে যাওয়ার মতো করে জুঁই তাকালো মায়ের ভয়ের তো মুখের দিকে। ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাবড়ে গিয়ে আসতে বলল, এই তো ভাই আছি সুমিদের বাসায়, কেন কিছু বলবে? ফোনের ওপাশ থেকে অনেকটা ধমক সুরে শুধালো আরিফ, ওখানে কেন গিয়েছিস? রাতে তোদের চট্টগ্রামে ফেরার কথা জানিস না? ব্যাগ প্যাক করেছিস? মিনি করে বলল জুঁই। না ভাই করিনি, একটু পর বাসায় গিয়ে করে নিব। আজকে তো চলে যাব, এজন্য একটু বান্ধবীদের সাথে দেখা করতে এসেছিলাম আর কি। জুঁইয়ের ধীর গলায় নরম হয়ে আসলো আরিফ। বিগত 2 দিনের হসপিটালে দৌড়াদৌড়িতে অনেকটাই ক্লান্ত সে। তারপর আবার মায়ের নামে খোঁজদারি আসলো, তাও আবার আরিফের কাছে। নিশ্চয়ই মায়া কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো রিদ খানের বডিগার্ড আসিফ মুশারফ কেন খুঁজবে মায়াকে আরিফের কাছে? আরিফ জুঁইয়ের কাছে মায়ের সন্ধান খুঁজল। সে বলল, কিছুক্ষণের মধ্যে যেন তোদের বাসায় পাই আমি, মনে রাখিস। আমি ফোন করব ছোটো মাকে, এখন মায়ের কাছে ফোনটা দে। ও কোথায়? আরিফের শক্ত গলায় জুঁই অসহায় চোখ তুলে তাকালো মায়ের দিকে। মায়া তখন কালো নিকাবের আড়ালে ভয়ের তো ডাগর ডাগর চোখ জুঁইয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে। জুঁইয়ের তাকানোতে চোখাচোখি হলো দুজনের। মায়া ইশারায় কী হয়েছে জানতে চাইলে জুঁই আরিফের কথার উত্তর দিতে দিতে বলল, এই তো ভাই, ও আমার কাছেই আছে, কথা বলবে। দে ওকে। কান থেকে ফোন উঠিয়ে মায়ের দিকে এগিয়ে দিল জুঁই। ইশারায় বুঝলো কথা বলতে। মায়া স্বাভাবিকভাবেই আরিফের ফোনটা কানে তুলল। হ্যালো বলতে না বলতেই ফোনের ওপাশ থেকে অবৈধ গলায় ধমক উঠল আরিফ। মায়াকে শাসন গলায় জিজ্ঞাসা করল, এই তোকে রিদ খানের লোকজন খুঁজছে কেন? তোকে ওদের কি দরকার? কোনো ঝামেলা পাকিয়েছিস তুই ওদের সাথে? সত্যি করে বল। আরিফের মুখে রিদ খানের নাম শুনে ভয়ে গলা শুকিয়ে কাঠ হলো মায়ার। চমকে ওঠার মতো করে মায়া জুঁইয়ের দিকে তাকালো। আরিফের কথার পৃষ্ঠে কি বলবে তাও বুঝতে পারল না। মায়ের জানার মতে সে কোনো ঝামেলা পাকায়নি রিদ খানের সাথে, এমনকি রিদ খানের সামনেও পড়ে না বেশ কিছুদিন ধরে। দূর থেকে পালিয়ে যায় রিদ খানকে কোথাও দেখলে, মুখোমুখি হওয়া তো দূর। এবার কেন রিদ খানের লোক মায়াকে খুঁজছে আরিফের কাছে সেটা মায়া কিভাবে জানবে? মায়া তো কিছু করেনি, সে নিষ্পাপ না। নিশ্চয়ই রিদ খান মায়াকে আবারও অপমান করতে আরিফের কাছে মিথ্যা নালিশ করতে চায়, তাই মায়ের খোঁজ করছে এই লোক। মায়া রিদ খানকে চিনবে না? 1 নম্বরের অভদ্র আর বদমেজাজি অহংকারী লোক। মায়ের চিন্তা ভাবনার মাঝেই ফোনে ওপাশ থেকে আবারও অধৈর্য ধমকে উঠল আরিফ। ধ্যান ভাঙল মায়ার। আরিফ বলল, কি হলো বল? আসিফ ভাই আমাকে ফোন করে তোর নাম জিজ্ঞাসা করছিল কেন? তুই আমার কেমন বোন হোস? তোর নাম আসলেই রিক্তা ইসলাম মায়া কিনা? আমি ঠিকঠাক চিনি কিনা তোকে? তুই কোথায় পড়িস? হঠাৎ এত সব প্রশ্ন কেন করেছিল আমাকে? তুই কি কলেজে কোনো ঝামেলা পাকিয়েছিস ওদের সাথে? সত্যি করে বল ঋতু। আরিফকে বিশ্বাস করাতে অধৈর্যের ন্যায় তৎক্ষণাৎ বাম হাতটা মাথায় রাখলো মায়া। বাচ্চা সুলভ তাড়াহুড়ো করে বলতে লাগলো, না ভাই, মাথা ছুঁয়ে বলছি আমি কিচ্ছু করিনি, আমি নিষ্পাপ। বিশ্বাস না হলে জুঁইকে জিজ্ঞাসা করো, জুঁই সাক্ষী। তোরা দুইটাই তো বাদর, একটার কথা আরেকটাকে কি জিজ্ঞাসা করবো? তুই কিছু করে থাকলেও কি জুঁই আমাকে জীবনেও বলবে? তোরা বোন না? আরিফের কথায় মায়ের যুক্তিযুক্ত মনে হলো। সত্যিই জুঁই কখনো মায়ের নামে নালিশ করে না কাউকে। মায়া দোষ করলেও জুঁই সেটা সামলে নেয়, তারপরও বড়দের কানে দেয় না কখনো। কিন্তু এখন তো মায়া সত্যিই কিছু করেনি, তাহলে এটা সাক্ষী কিভাবে দেবে সে? মায়া যে নিষ্পাপ এটা তো বিশ্বাস করাতে হবে আরিফ ভাইয়াকে, তাই না? মায়া ফের তাড়াহুড়ো করে বলল, ভাই তুমি বিশ্বাস করো, জুঁই এবার সত্যি সাক্ষী দেবে। এই জুঁই, তুই ভাইকে বল আমি কিছু করিনি, আমি নিষ্পাপ, বল। মায়া জুঁইকে ডেকে কথাগুলো বলল। আরিফ ফোনের ওপাশ থেকে কটাক্ষ গলায় বলল, তুই যে নিষ্পাপ সেটা আমি চট্টগ্রাম গেলেই বুঝবো। এই নিয়ে সকাল থেকে আসিফ ভাই আমাকে 5 বার ফোন করেছে, তাও তোর তথ্য জানার জন্য।
প্রতিবার ফোন করেই তোর কথা জিজ্ঞাসা করে, সরাসরি আমাকে প্রশ্ন করে বলে আমি কনফার্ম কিনা। রিক্তা ইসলাম মায়া আমার নিজের বোন হয়। আচ্ছা তুই বল, আমার বোনের নাম আমি জানবো না? হ্যাঁ, তাছাড়া রিদ খানের লোক আসিফ ভাই, তার সাথে একটু কথা বলার জন্য আমার মতন সাধারণ মানুষ অনেকটা অপেক্ষা করতে হয়। সেই আসিফ ভাই সকাল থেকে আমাকে বারবার ফোন করে শুধু তোর কথা জিজ্ঞাসা করছে। তুই নাকি কলেজে বলেছিস তোর নাম ইসরাত জাহান, এই জন্য আসিফ ভাই বারবার কল করে আমার কাছে কনফার্ম হতে চাচ্ছে তোর নাম সত্যিই রিক্তা ইসলাম মায়া কিনা। আমি জানি না কেন এত জরুরি তলব করে খুঁজছে আসিফ ভাই তোকে, তবে আমার ভয় হচ্ছে তোকে নিয়ে। দেখ ঋতু, আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, তাই রাজনৈতিক পরিবারের সঙ্গে ঝামেলা করার কোনো প্রশ্নই ওঠে না। সবচেয়ে বড় কথা, আমার রিদ খানের এলাকায় থাকি, আর আসিফ ভাই কিন্তু এমনি এমনি আমাকে ফোন দেয়নি তোর খুঁজে। নিশ্চয়ই রিদ খান বা তার পরিবারের কেউ বলেছে ফোন করতে, তাই করেছে উনি। আমি যতদূর জানি আসিফ ভাই রিদ খানের পার্সোনাল বডিগার্ড, তাই রিদ খান যা বলবে আসিফ ভাই তাই করে। এবার যদি রিদ খান তোর তথ্য চায় তাহলে তিনি এমনি এমনি চায়নি, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখ ঋতু, যদি রিদ খানের সাথে বেয়াদবি করেও থাকিস তাহলে ভাইকে বল, আমি সামলে নেব বিষয়টা। আসিফ ভাইকে বুঝিয়ে বলবো তোর হয়ে, দরকার পড়লে রিদ খানের সঙ্গে দেখা করে ওনার কাছে ক্ষমা চেয়ে নেব। তারপরেও আমি চাই না রিদ খানের মতো রাজনৈতিক লোকের দৃষ্টি তোর উপর পড়ুক। তুই কলঙ্কিত হ। আরিফের কথা শেষ হতে হতে মায়া অসহায় গলায় মিনমিন স্বরে বলল, আমি সত্যিই কিছু করিনি ভাই, বিশ্বাস করো। মায়ের কথায় হতাশার ভারী নিঃশ্বাস ফেলে আরিফ। তার কাছে কিছুই ঠিক মনে হচ্ছে না। মনে হচ্ছে মায়া বড় কোনো ঝামেলায় ফেসে যাচ্ছে। রিদ খানকে চেনে সে, এমনিতে তো কারো খোঁজ করার মানুষ সে নয়। আরিফ নিজেকে শান্ত করে নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে ভাই, আছি, চিন্তা করিস না, যা হবার তা দেখে নিব। যা এখন বাসায় যা, আমি আসিফ ভাইকে ফোন করে জেনে নেব আসলে কি হয়েছে, তোকে কেন ওরা খুঁজছে। আচ্ছা ভাই। মায়া ফোন রাখতে গেলে আরিফ ফের থামিয়ে দিয়ে বলে, আচ্ছা শোন, আরেকটা কথা, ছোট চাচা তোদের ট্রেনে তুলে দিয়ে আসবে, আর মামা এসে তোদের স্টেশন থেকে নিয়ে যাবে। খবরদার একা একা স্টেশনের বাইরে বের হবি না। মামা আসলে তারপর যাবি। আমি আরও কয়েকদিন পরে আসবো চট্টগ্রামে। ততদিন তোদের সাথে নানুমা এসে থাকবে শহরে, আর শুক্রবার নানু বাড়িতে চলে যাবি মামার সাথে, কেমন? আচ্ছা। বিকেল প্রায় 5টার ঘরে স্বচ্ছ কাঁচের দরজা ঠেলে হৃদের অফিসে ঢুকলো আসিফ। বিষণ্ণতায় আড়ষ্ট হয়ে তীব্র উত্তেজনা দেখা গেল আসিফের শ্যামবর্ণের লম্বাটে মুখে। বিষণ্ণতা চাপিয়ে হৃদের সম্মুখীন হয়ে দাঁড়ালো তীব্র হাঁসফাঁস করতে করতে। খানিকটা দ্বিধা জড়িয়ে ভয়ও পাচ্ছে সে। তার দেওয়া খবর দুটো কিভাবে নেবে হৃদ, খবরটা জানার পর কিভাবে রিয়্যাক্ট করবে সেটা ভেবেও এই মুহূর্তে বেশ চিন্তিত আসিফ। ইতস্তত আসিফ হাঁসফাঁস করে জড়ানো চোখে এক পলক চাইল হৃদের গম্ভীর চোখ মুখের দিকে। কি সুন্দর সাবলীলভাবে ল্যাপটপে মুখ গুঁজে কিছু একটা টাইপ করতে ব্যস্ত। হৃদের ব্যস্ত হাত আর স্ক্রিনের উপর কুঁচকানো দৃষ্টি বলে দিচ্ছে সে এই মুহূর্তে কতটা মনোযোগী টাইপিংয়ে হাত চালাতে। আসিফ আবারও হাঁসফাঁস করলো হৃদকে তার কাছে থাকা নিউজগুলো দিতে, কিন্তু এই মুহূর্তে খবরগুলো দেওয়া ঠিক হবে কিনা সেটা নিয়েও কয়েক সেকেন্ড ভাবল সে। তারপরও সিদ্ধান্তহীনতায় ভোগে ধীর স্বরে ডাকলো হৃদকে, ভাই, একটা কথা ছিল। হৃদ তৎক্ষণাৎ উত্তর করল না, আর না আসিফের দিকে চোখ তুলে তাকালো, বরং তখনও ব্যস্ত হাত চলছে কিবোর্ডে। আসিফ আরও একটু ইতস্তত বোধ করে জড়ানো গলায় ফের হৃদের উদ্দেশ্যে ডেকে বলল, ভাই, কথাগুলো খুব জরুরি ছিল, যদি একটু শুনতেন। হৃদের মনোযোগ নষ্ট হলো না, বরং ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থেকেই গম্ভীর স্বরে আওড়ালো, বল, শুনছি। ইতস্তত আসিফ হৃদকে এক পলক দেখে খানিকটা দ্বিধা নিয়ে বলল, আসলে ভাই দুইটা নিউজ আছে, একটা ভালো অন্যটা খারাপ, এর জন্য বলছিলাম আপনি কোনটা আগে শুনতে চান। আগের নাই, হৃদ বলল, আপাতত কোনটাই শুনতে চাচ্ছি না, বেশ জরুরি হলে বল, নয়তো বাড়ি যা, কাজ করছি আমি। আসিফ চুপ করে গেল দ্বিধা নিয়ে। খবরটা বেশ জরুরি, তাই হৃদকে জানানো দরকার। এজন্য আসিফ আগের ন্যায় জোরালো গলায় বলল, ভাই, খবরটা মনে হয় আপনার জন্য খুব জরুরিই হবে, ভাবিকে নিয়ে। আসিফ মাঝপথে থামিয়ে দিয়ে গভীর মুখ আওড়ালে আসিফ, বল, শুনছি। আসিফ দ্বিধা নিয়ে কয়েক সেকেন্ড চুপ থেকে ধীর গলায় বলতে থাকলো, আসলে ভাই, ভাবির খোঁজ পেয়েছিলাম আমরা। আপনার কথা অনুযায়ী সিম অফিস থেকে নাম্বারে তথ্য জোগাড় করেছিলাম নাম্বার দাতার। আপনার ধারণাই ঠিক ছিল, সেদিন রাতে ভাবির কল করা মানুষটা ওনার বড় ভাই ছিল। কলদাতার রেজিস্টার সিম থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভাবির ভাইয়ের ছবিসহ সকল তথ্য জোগাড় করেছিলাম। ছেলেটি আমাদেরই পরিচিত এক ছোট ভাই, আপনিও চিনবেন ওকে। ওর নাম আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মাত্র বের হয়েছে। ওর ছোট বোনের নাম রিক্তা ইসলাম মায়া, মানে আমাদের ভাবি। এই নিয়ে আমি সকাল থেকে বেশ কয়েকবার আরিফের সঙ্গে ফোন করে কথা বলে শিওর হয়েছি ভাই। আপনি যাকে ইসরাত জাহান নামে চেনেন উনিই আমাদের ভাবি হয়। ভাবি আপনাকে নিজের নামে মিথ্যা বলেছিল সেদিন। এবার কেন বলেছিল সেটা ভাবিই ভালো বলতে পারবে। তবে আমি আরও খোঁজ নিয়ে জানতে পারি ভাবি আজ সকালে আপনার খোঁজে নরসংদী গিয়েছিল, ওনার 3 বান্ধবী সহ চাচাতো ভাইকে নিয়ে।
হাফেজ সাহেবের ছেলে সুমন আমাদের লোকেদের জানিয়েছে সেটা। এর আগেও নাকি আপনার খোঁজে কিছুদিন গিয়েছিল ওরা, কিন্তু প্রথমবার আপনার খোঁজ না পাওয়ায় ব্যর্থ হয়ে নাকি আজ দ্বিতীয়বারের মতন গিয়েছিল। কিন্তু প্রতিমধ্যে নাকি ভাবিদের আজ সকালে অ্যাক্সিডেন্ট হয়। হাফেজ সাহেবের ছেলে সুমন নাকি সেখানেই ছিল। ও আমাদের লোকেদের একটু আগে জানালো ভাবিসহ নাকি ওনার দুটো ফ্রেন্ড মারা যায় অন দ্য স্পট, আর বাকি দুজনের অবস্থাও নাকি বেশ ভালো না, হসপিটালে ভর্তি আছে আহত অবস্থায়। ভাবির পরিবারের এটা নিয়েই তোলপাড় চলছে। আমি আরিফকে একটু আগে ফোন করেছিলাম, ফোন ধরেনি, হয়তো ফোন তোলার পরিস্থিতি নেই। আমাদের ছেলেরা কিছুক্ষণ আগেই খবরটা দিল আমায়, এজন্য আমি আপনাকে বলতে বলতে থেমে যায় হৃদের নিশ্চুপ ভঙ্গি দেখে। হৃদের চোখে মুখে আগের মতো গাম্ভীর্য নেই, তবে বেশ শিথিল দেখালো তার চেহারা। হৃদের মুখের দিকে ভিতরকার অবস্থাটা বুঝলো না আসিফ, কারণ হৃদের নিশ্চুপ দৃষ্টি তখনও ল্যাপটপের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। তবে হৃদের কিবোর্ডের ব্যস্ত হাত দুটো থেমে আছে টাইপিং করা থেকে। আসিফ সেদিনের পূর্ণ দৃষ্টিতে তাকাতেই বুঝলো হৃদের হাত দুটো শুধু থেমে নেই, ভূমিকম্প নেই তরতর করে কম্পনরত হচ্ছে সেগুলো। আসিফের পূর্ণ দৃষ্টির মধ্যেই হৃদের সেই হাতের কম্পন আরও দৃঢ় হলো ক্রমাগত। আসিফের স্পষ্ট চোখে পড়ল হৃদের কর্নিশ বেয়ে ঝরা চিকন ঘামের ফোঁটাগুলোকে। আসিফ খানিকটা চমকালো, শুকনো গলায় দ্রুত চোখ বোলালো হৃদের মুখে। হৃদের শক্ত থাকা মুখের আদল পরিবর্তন দেখা না গেলেও তবে আসিফের কানে আসলো হৃদের ভাঙা গলার একটা স্বর। কবে হয়েছে এসব? আসিফ বিন্দুমাত্র সময় নিল না উত্তর করতে, ব্যস্ত গলায় বলল, ভাই সকালের ঘটনা এটা। ভাবিকে ওনাদের পারিবারিক কবরস্থানেই কবর দেওয়ার কথা চলছে, কিন্তু পুলিশ কেস হওয়ার লাশ এখনও দাফন করা হয়নি, তদন্ত চলছে। ভাই আপনি কি যাবেন ভাবিকে শেষ দেখা দেখতে? আসিফ বলতে বলতে আবারও থেমে যায় হৃদের নিশ্চল অবস্থা দেখে, কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের উপর কপাল ঠেকিয়ে গা ছেড়ে নিস্তব্ধ হয়ে যায় প্রশ্ন করার থেকে। আসিফ ধরফড়িয়ে দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে, আতঙ্কিত হাতে ভাই ভাই করে ডাকতে লাগলো হৃদকে। আসিফ উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাঁধ চেপে ধরতেই বুঝলো হৃদের বেগতিক শরীর তীব্র কম্পন হওয়ার বিষয়টা। হতভম্ব আসিফ তখনও বাকরুদ্ধ হয়ে গেল হৃদের সারা শব্দ পাচ্ছে না বলে। আতঙ্কিত মুখে শুকনো ঢোক গিলতে গিলতে চাইল হৃদের দিকে। নিশ্চল হৃদকে দেখে আসিফ তখনও ঠাহর করতে পারছে না আসলে হয়েছে কি। হৃদ কি বেহুশ হয়ে গেল নাকি অতিরিক্ত উত্তেজনা হার্ট অ্যাটাক করলো, কোনটা? এই ছিল আমাদের আজকের পর্ব। গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন।